আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। ইতোমধ্যেই তোমাদের অনার্স ফার্স্ট ইয়ারের ফর্ম ফিল আপের নোটিশ দিয়ে দিয়েছে। ফর্ম ফিল আপের তোমাদের মনে হয় 11ই জুন পর্যন্ত ডেট আছে। তো এখন ফর্ম ফিল আপ থেকে তোমাদের এক্সাম তাহলে কবে হতে পারে? অনেকেই আমাকে জানতে চেয়েছো, আপু এক্সাম কবে হতে পারে, এক্সামের আনুমানিক সময় আমাদের কতদিন আছে, আমাদের প্রিপারেশন কি এখন থেকে প্রিপারেশন নিলে ফার্স্ট ক্লাস পাওয়া সম্ভব নাকি? অনেকগুলো কোশ্চেন করেছো, সবগুলার আজকে আমি অ্যান্সার করব, তোমাদের সকল কনফিউশন দূর করে দিব। আজকের ক্লাসের মেন বিষয়টা হচ্ছে কিভাবে এই এক্সামের আগ পর্যন্ত, এখন থেকে এক্সামের আগ পর্যন্ত মিনিমাম 2 মান্থ সময় আছে, 2 মাসে কিভাবে তোমরা প্রিপারেশন নিবে, এক্সাম প্রিপারেশনটা নিবে। তো তোমাদের ফর্ম ফিল আপের ডেট 11ই জুন পর্যন্ত হলে তোমাদের রুটিন পাবলিশড হবে ধরো জুনের লাস্টের দিকে হলে রুটিন পাবলিশড হওয়ার মূলত তোমার 1 মাস পরে এক্সাম হয়। তাহলে তোমরা ধরে নিতে পারো যে জুলাইয়ের লাস্ট উইকে তোমাদের এক্সাম হওয়ার পসিবিলিটি খুব বেশি। তাহলে মিনিমাম ধরো 2 মান্থের কিছুদিন বেশি থাকতে পারে সময়, 2 মাসের কিছুদিন বেশি থাকতে পারে, কিন্তু তোমরা ধরো 2 মাস সময় আছে। এখন থেকে তোমরা প্রতিজ্ঞাবদ্ধ হও যে 2 মাসে আমরা কিভাবে প্রিপারেশন নিব, কিভাবে নিয়মিত 2 মাস পড়লে আমরা ফার্স্ট ক্লাস পাবো। এখন একটা প্রশ্ন আমাকে অনেকেই করেছো যে আপু 2 মাসে পড়ে কি ফার্স্ট ক্লাস পাওয়া সম্ভব? ইংলিশ ডিপার্টমেন্টে নাকি ফার্স্ট ক্লাস পাওয়া খুবই কঠিন। বিশ্বাস করো, কথাটা খুবই হাস্যকর, কারণ ইংলিশ ডিপার্টমেন্টে তোমাদের রাইটিং অংশ বেশি, এখানে কোনো থিওরি নেই, কোনো সূত্র নেই যে তুমি লিখলে মার্কস পেয়ে যাবে, এমন কিছু না, তোমাকে লিখতে হবে বেশি। কিন্তু যদি একটু টেকনিক্যালি লিখো, একটু স্মার্টলি অ্যান্সার করো, তুমি অবশ্যই খুব সহজে এই 2 মাসের পড়াশোনায় তুমি ফার্স্ট ক্লাস পেয়ে যাবে, কোনো ডাউট নেই। শুধু এই 2 মাস লেগে থাকো, সারা বছর কোনো পড়াশোনা করনি, কোনো বই ধরিনি, বই কিনিনি। এই কোশ্চেনগুলো ন্যাশনাল ইউনিভার্সিটির জন্য কমন কোশ্চেন, কিন্তু এখন থেকে যদি 2টা মাস তোমরা প্রপারলি ইউজ করো তাহলে তোমরা খুব সহজেই ফার্স্ট ক্লাস পেতে পারো। এজন্য তোমাদের যেই জিনিসগুলো করতে হবে সেটা হচ্ছে, দেখো, তোমাদের ফার্স্ট ক্লাস পাওয়ার জন্য 2 মাসে যে ফার্স্ট ক্লাস পাবে, অবশ্যই পাবে, এটা কোনো অসম্ভব কিছু না, সবাই পায়। যারা একটু পড়াশোনা করে, যারা ধরো 100%-এর মধ্যে 40% পড়াশোনা করলেও ফার্স্ট ক্লাস এসে পড়ে, এখানে কোনো ডাউট নেই। এই 2 মাসের মধ্যে তোমরা যদি একটু 3টা প্রসেস মেনটেন করো তাহলে তোমাদের ফার্স্ট ক্লাস আসবে। এখন ফার্স্ট ক্লাস আসার পেছনে তোমাদের পেছনের কাহিনীটা আমি তোমাদের বলছি, পেছনের রিজনটা বলছি, কী কী জিনিস মেনটেন করতে হবে। তোমাদের সবচেয়ে বেশি জরুরি হচ্ছে মেক শিওর ইউর বেসিক্স আর ক্লিয়ার ইন অল টপিকস, মানে প্রত্যেকটা টপিকে তোমাদের বেসিক ক্লিয়ার থাকতে হবে। এখানে বেসিক বলতে আমি কি বোঝাচ্ছি সেটা বুঝো। ধরো যে কবিতাগুলো আছে, যেই তোমাদের টেক্সট আছে, প্রোজের, পোয়েট্রিতে, রিডিং স্কিল, রাইটিং স্কিল, এখানে সব কিছু সম্পর্কে তোমাদের স্পষ্ট ধারণা থাকতে হবে। কোনো ঘোলাটে ধারণা থাকলে তোমরা পারবে না। এখন বলতে পারো আপু অনেক আগের বছরগুলোতে, প্রিভিয়াস ইয়ারগুলোতে তো কোশ্চেন রিপিট হতো, তোমার বোর্ড কোশ্চেন পড়লেই অনেকে ভালো রেজাল্ট করতো, কিন্তু সরি টু সে তোমাদের জন্য এটা পসিবল হবে না। তোমাদের কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়েছে, তোমাদের সময় এখন কম, এখন তোমাদের কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হওয়াতে কী হয়েছে, তোমাদের কোথায় কোশ্চেন রিপিটেশনের সম্ভাবনাও কমে গেছে। এর কারণে তোমাদের একদম ফুল রিপিট হবে এমন না, ইম্পর্টেন্ট টপিকগুলো সবসময় ইম্পর্টেন্টই থাকবে, ওগুলো পরীক্ষায় আসবে, এগুলো নর্মাল। কিন্তু যেহেতু তোমাদের সৃজনশীল আকারে কোশ্চেন হবে, একটা ব্রড কোশ্চেনকে ভেঙে ভেঙে 2টা ভাগ করা হবে, 3টা ভাগ করা হবে, এমনভাবে কোশ্চেন হবে, এজন্য তোমাদের দরকার বেসিক ক্লিয়ার, মানে বইয়ের মেন টেক্সটের, মেন কবিতার সব কিছু তোমাদের জানতে হবে, প্রত্যেকটা পার্ট জানতে হবে, প্রত্যেকটা লাইনের মিনিং জানতে হবে। কারণ তোমাদের দেখা যাবে ম্যাক্সিমাম ক্ষেত্রে কবিতার লাইনগুলো তুলে দিচ্ছে, কোটেশনগুলো তুলে দিচ্ছে, এক্সপ্লেন করতে বলো, এক্সপ্লেন করো, এখানে 3 মার্কস 4 মার্কসের কোশ্চেন হয়। অনেক সময় বলে যেমন একটা লাইনের যেমন অর্থটা, মিনিংটা তুলে দিচ্ছে, বলছে এই কোটেশনটা এটার সাথে সম্পর্কিত কোটেশনটা ব্যাখ্যা করো, তখন তোমরা কি করবে? এজন্য তোমরা কখনোই যে যেখানেই পড়ো, নিজে পড়ো, কোচিংয়ে পড়ো, যে যেখানেই পড়ো, তোমাদের প্রথম টার্গেট হচ্ছে তোমাদের বেসিকটা ক্লিয়ার করো, যেন খুব সহজে তোমরা সব কিছু বুঝতে পারো, কোনো কিছু কঠিন না লাগে, সহজে বেসিকটা ক্লিয়ার করো।
এটা হচ্ছে তোমাদের প্রথম কাজ। কারণ আমি তোমাদের কয়েকদিন আগে একটা কলেজে তোমাদের কোশ্চেন প্যাটার্ন দিয়েছে, আমাকে তোমরা পাঠিয়েছো, আমি দেখলাম। সেখানে ম্যাক্সিমাম কোশ্চেনে দেখলাম কোটেশন তুলে দিয়েছে, বলছে যে এক্সপ্লেইন করো, অথবা কোটেশনের মিনিং তুলে দিয়েছে, বলছে যে সম্পর্কিত কোটেশনটা তোমরা ব্যাখ্যা করো। তাই আমি বুঝলাম আমি তোমাদের যে ওয়েতে পড়াচ্ছি, যে প্রত্যেকটা টপিক পড়াচ্ছি, প্রত্যেকটা লাইন বাই লাইন ওয়ার্ড বাই ওয়ার্ড পড়াচ্ছি, এর বিকল্প কিচ্ছু নেই। অনেক জায়গায় এমন হয় যে ধরো প্রোজের টপিকগুলো অনেক কঠিন ছিল, বিশেষ করে নন ফিকশনেরগুলো, যে ওয়ার্ড বোঝাই যায় না, মিনিং বোঝাই যায় না। এজন্য অনেক ক্ষেত্রে অনেক টিচার্সরা, অনেক সম্মানিত টিচার্সরা দেখলাম তোমার রিলেটিভ যেই লাইনগুলো আছে সেগুলো দিয়ে পড়ায়। কিন্তু কি হয়, আমার ধারণা মতে, আমার এই ছোট্ট ধারণা মতে, রিলেটিভ লাইনগুলো পড়লে তোমাদের যখন কোটেশনটা হুবহু তুলে দিচ্ছে তোমরা তখন ওই কোটেশনটা ধরতে পারছো না, এবং ওই কোটেশনটার রিয়েল মিনিংটা, আসল মিনিংটা তোমরা লিখতে পারবে না। এজন্য মেইন বইয়ের বিকল্প কিচ্ছু নেই। তোমরা সাহিত্যের স্বাদ অনুভব করো, টেস্ট করো, তোমরা প্রত্যেকটা কবিতা পড়ো, প্রত্যেকটা টেক্সট পড়ো, সব কিছু লাইন বাই লাইন ওয়ার্ড বাই ওয়ার্ড বুঝে পড়ো। বেসিক্স ক্লিয়ারের উপরে কিচ্ছু নেই। শুধু রিডিং স্কিল, শুধু পোয়েট্রি প্রোজ না, যেমন রিডিং স্কিলে যেমন তোমাদের আসে থিম, টোন, তারপর আরও অনেক কিছু আসে, সেগুলার প্রত্যেকটার আনসারগুলা, মানে সিস্টেমটা তোমরা শিখে রাখবে, যেন যে কোনো থিম আসলে তোমরা কিভাবে লিখতে পারো। সো থিম লেখার টেকনিকটা কি, সামারি ভালো মার্কস পাওয়ার জন্য সামারি লেখার সিস্টেমটা কি, টোন কিভাবে লিখে, জেনরিক ফর্ম কিভাবে লিখে, ফিগার অফ স্পিচে কিভাবে লিখে, এই সিস্টেমগুলো প্রত্যেকটা তোমরা জেনে রাখলে বেসিক থেকে তোমরা জানলে তোমাদের কোশ্চেন যাই হোক তোমরা কনফিডেন্ট, মানে কোশ্চেন কোথা থেকে আর আসুক, আমি আমার মেইন টপিকটা জানি, আমার কাছে মেইন বেসিক ক্লিয়ার, তোমার সব ক্লিয়ার। এমনও হতে পারে এক্সামের আগের রাতে তোমার পড়তেও হবে না, তোমার যদি বেসিকটা ক্লিয়ার থাকে। এখন হলো তোমাদের বেসিক ক্লিয়ার, ধরো তোমরা সবাই বেসিক ক্লিয়ার করলে, কিন্তু তুমি অনেকে আছে যে অনেক বুঝো, অনেক পারো, কিন্তু খাতায় সেটা প্রকাশ করতে পারো না। এখন তোমার বেসিক যতই ক্লিয়ার থাকুক, তোমার ফার্স্ট ক্লাস রেজাল্টের জন্য তারপর তোমার কি দরকার, তারপর তোমার ফোকাস করতে হবে খাতা প্রেজেন্টেশনে। কারণ তুমি কতটুক বুঝেছো, তোমার বেসিক কতটুক ক্লিয়ার, এটা একজন টিচার কখনোই বুঝবে না। এজন্য তোমাদের কি করতে হবে, খাতাটা ভালোভাবে প্রেজেন্টেশন করতে হবে। এখন প্রেজেন্টেশন কিভাবে করবে, প্রেজেন্টেশন মানে হচ্ছে, আমি যেটাকে বোঝাচ্ছি, তোমাদের হ্যান্ডরাইটিংটা একদম নিট অ্যান্ড ক্লিন থাকতে হবে। প্রথম কথা, যেন স্যার যখন খাতাটা দেখবে তার যেন ভালো লাগে। সেকেন্ডলি, যেটা তোমার নিজ দায়িত্বে যেটা করতে হবে, তোমার খাতাটা যখন স্যার পড়বে, স্যার যেন বুঝে যে তুমি পড়ে আসছো, বা তোমার খাতায় অবশ্যই মার্কস দেওয়ার মতো কিছু আছে। এজন্য কি করতে হবে, এজন্য অবশ্যই যেহেতু তোমরা ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্ট, তোমাদের এজন্য অবশ্যই কোটেশন ইউজ করতে হবে, এর বিকল্প কিচ্ছু নেই। একটা 3 মার্কসের কোশ্চেনের জন্য তুমি 3টা বা 2টা কোটেশন ইউজ করতে পারো, 4 মার্কসের জন্য 3টা কোটেশন ইউজ করতে পারো, সাথে ইন্ট্রোডাকশন দিলে, কনক্লুশন দিলে, এবং প্রত্যেকটা পাড়ার নাম দিলে। এখানে পাড়ার নামগুলো, কোটেশনগুলো, এগুলো তোমরা ব্লু পেন দিয়ে ইউজ করলে মানে প্রপার স্পেস ব্যবহার করে দিবে। অনেকে আছো তোমরা একটা খাতার মধ্যে 8টা থেকে 9টা লাইন লিখো, তোমাদের লেখাগুলো কিন্তু সুন্দর লাগে না, খাতা ভরলেই হবে না। এজন্য প্রপার স্পেস দিবে, দেখতে যেন সুন্দর লাগে, এবং কোটেশনগুলো যেন নির্ভুল হয়। আরেকটা কথা হচ্ছে, তোমরা একজন ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্ট হিসেবে টিচার্সরা তোমাদের কাছে আশা করে তোমাদের যেন গ্রামাটিক্যাল ভুল খুব কম হয়। কেন, তোমরা যদি এই ক্লাসে এসে এখন টেন্স ভুল করো বা ওয়ার্ডের মিনিংগুলো তোমরা ভুল লিখো, তাহলে কিন্তু হবে না, তাহলে কিন্তু স্যারেরা খুবই আশাহত হবে তোমাদেরকে দিয়ে। এজন্য এগুলো একটু কেয়ারফুল থাকবে, তোমাদের স্পেলিংগুলো যেন ঠিক হয়, টেন্সটা খেয়াল করবে। অনেকে আছো প্রথম সব কিছু পাস্টে লিখলে, মাঝখানে প্রেজেন্ট টেন্স ঢুকাই দিলে। তুমি যদি টেন্সটা ঠিক রাখো, সব কিছু পাস্টে দিলে পাস্টেই দিবে, প্রেজেন্টে দিলে প্রেজেন্টেই দিবে, যেটা যেখানে হওয়ার কথা সেটাই দিবে। টেন্সটা মেনটেন করলে তোমার ফ্রি হ্যান্ড রাইটিংয়ে আর কোনো কিছুই ঝামেলা হবে না। আরেকটা বিষয় হচ্ছে, অনেকে আমাকে জিজ্ঞাসা করো যে আপু, যে কয় পেজ লিখবো। দেখো, সবার লেখার স্ট্রাকচার কিন্তু এক হয় না, এজন্য যার কোয়ান্টিটির থেকে তোমাদের বেশি ইম্পর্ট্যান্ট লেখার কোয়ালিটিটা কেমন। যেমন পেজ যতই হোক, কিন্তু মিনিমাম আমি বলতে পারি যে
ইন্ট্রোডাকশন, কনক্লুশন এবং পাড়ার নামগুলা সহ তুমি 4 মার্কসের জন্য ধরো 3.5 পেজ 3 পেজ লিখবে যদি তোমার এনাফ টাইম থাকে। তারপরে হচ্ছে 3 মার্কসের জন্য 3 পেজ 2.5 পেজ লিখবে, 2 মার্কসের জন্য 1.5 পেজ 2 পেজ লিখতে পারো বা 1 পেজও লিখতে পারো, কিন্তু এখানে কোয়ালিটিটা মেনটেন করার চেষ্টা করবে যেন লেখার কোয়ালিটি ঠিক থাকে, ঠিকভাবে তুমি কোটেশনগুলো ইউজ করতে পারো। বিশ্বাস করো তোমরা যদি এভাবে লিখো, ইন্ট্রোডাকশন, পাড়ার নাম এবং কোটেশন ইউজ করো, শেষে কনক্লুশনটা সুন্দরভাবে ইন্ট করে দাও, তোমরা এক্সামে খুবই ভালো মার্কস পাবে, খুবই ভালো মার্কস পাবে, ফার্স্ট ক্লাস ইনশাল্লাহ আসবেই তোমাদের। তারপর তোমাদের যে প্রেজেন্টেশন গেল, বেসিক ক্লিয়ার হলো, খাতা প্রেজেন্টেশন করতে পারো, সব কিছু পারো। এখন তোমাদের কি দরকার? এখন তোমাদের দরকার টাইম ম্যানেজমেন্ট। তোমার বেসিক ক্লিয়ার, খাতা প্রেজেন্টেশনও ঠিকভাবে হলো, কিন্তু তুমি টাইমলি অ্যান্সার করতে পারলে না, তখন কি হবে? তখন কিন্তু হবে না। আমার গত এক্সামে দেখলাম অনেকে ফুল অ্যান্সার করতে পেরেছো, অনেকে পারোনি। এতে কি হয়? অ্যান্সার কম করলে মার্কস কমে যায়। তোমরা যদি অ্যাভারেজ লিখেও ফুল অ্যান্সার করো, তখন কিন্তু তোমাদের মার্কস পাওয়ার সম্ভাবনা বেশি। তোমরা চেষ্টা করবে যাই করো, যেভাবেই লিখো, তোমাদের ফুল আনসার করতে হবে। এখানে কিছু একটা মার্কস ছেড়ে আসলে ফার্স্ট ক্লাসের সম্ভাবনা একদম কমে যাবে, কারণ তোমরা যা লিখবে এখানে তো তোমাদের ফুল মার্কস পাওয়ার সম্ভাবনা কম। এখানে কোনো থিওরি নেই, সব কিছু ব্যাখ্যামূলক এক্সপ্লেন করতে হয়, এজন্য মার্কস একটু কম কম দেওয়া হয়। এজন্য তোমরা কি করবে? কোনো কিছু ছেড়ে আসবে না, সব কিছু অ্যান্সার করবে। এর জন্য টাইম ম্যানেজমেন্ট করতে হবে। আমি তোমাদের পেড গ্রুপে যেভাবে এক্সামগুলো নিচ্ছি, এখানে তোমাদের এক্সামটা নেওয়ার আমার মেন রিজন কি? মেন রিজন তোমরা যেন কিভাবে খাতাটা প্রেজেন্টেশন হয় সেটা দেখলে। প্রথম কথা, আমি যেই টপিকটা পড়াচ্ছি সেই টপিকে তোমাদের এক্সাম নিচ্ছি, যার কারণে ওই টপিকটার খুঁটিনাটি সব কিছু তোমাদের বাসায় একবার রিভিশন দেওয়া হলো এক্সামের উদ্দেশ্যে। সেকেন্ডলি, তোমরা এক্সামে কীভাবে খাতা প্রেজেন্টেশন করবে আমি দেখলাম, তোমরা কিভাবে খাতা প্রেজেন্টেশন করবে সেই অনুযায়ী মার্কস দিলাম। দেন যেটা হচ্ছে, আমি তোমাদের ধরো 20 মার্কসের জন্য 1 ঘন্টা টাইম দিলাম। এই 1 ঘন্টায় তোমরা লিখে তোমাদের একটা প্র্যাকটিস হলো যে আমার 1 ঘন্টা সময়ের জন্য, 20 মার্কসের জন্য আমার 1 ঘন্টা সময়, এর মধ্যেই শেষ করতে হবে। প্রথম যদি শেষ করতে নাও পারো, আস্তে আস্তে সেটা হয়ে যাবে। এজন্য তোমাদের এক্সামের বিকল্প কিচ্ছু নেই। এজন্য তোমাদের টাইম ম্যানেজমেন্টটা তোমরা বাসা থেকে করেই যাবে, যে কোন টাইম ম্যানেজমেন্টটা তুমি কিভাবে করবে। এখন থেকেই বসে যাও যে তোমাদের জন্য তোমার কি কি গ্যাপ আছে। ধরো তোমরা যারা এখনও কিচ্ছু পারোনি, তারা তোমরা হতাশ হইও না। অনেকেই আমাকে নক করছো, আপু কিচ্ছু পারিনি, কিচ্ছু পড়িনি, এখন কি হবে? এখন কি পড়ে ফার্স্ট ক্লাস পাওয়া সম্ভব? বিশ্বাস করো, এই টাইমটার মধ্যেই সম্ভব। কিন্তু তুমি যদি এখন তোমার মোটিভেশন আছে, একটু পরে নেই, আবার এক্সামের আগের দিন আসলে তখন কোনো লাভ হবে না, কারণ এখন তোমাদের বেসিক ক্লিয়ার করতে হবে। এই টাইমটাই তোমাদের জন্য পারফেক্ট সময়। এখন আর কেউ হেলামি করো না। এটা ছিল তোমাদের কি ফার্স্ট ক্লাস পাওয়ার পেছনের কাহিনী। তুমি কিভাবে ফার্স্ট ক্লাস পাবে? প্রথমে কি বলেছি? বেসিক ক্লিয়ার করতে হবে, খাতা ভালোভাবে প্রেজেন্টেশন করতে হবে, আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট কি টাইম ম্যানেজমেন্ট করতে হবে এক্সামের সময়। তারপর যেই বিষয়টা হচ্ছে, এখন সময় আছে 2 মাস। এই 2 মাসে কি আমরা নন মেজর পড়বো কখন, মেজর সাবজেক্টগুলো পড়বো কখন, কিভাবে কি করব, কিভাবে কোন প্রিপারেশন নেব বুঝতে পারছো না। এখন আমি নন মেজরের কথা বলছি। নন মেজর সাবজেক্টগুলো হচ্ছে তোমাদের পুঁজি। এই সাবজেক্টগুলোয় তোমরা যদি ভালো করো, তোমরা ফার্স্ট ক্লাসের দিকে এগিয়ে থাকবে। মেজর সাবজেক্টে যত মার্কস, নন মেজরে কিন্তু সেম মার্কস, এখানে কিন্তু কোনো কম মার্কস নেই। এজন্য নন মেজরগুলো তোমাদের পুঁজি, নন মেজরগুলো ভালো করা সহজ, এজন্য তোমরা গুরুত্ব দাও কম, কিন্তু এটা অবশ্যই গুরুত্ব দিবে। কিভাবে করবে সেটা শোনো। নন মেজর সাবজেক্টগুলো মোস্টলি বাংলা টাইপের হয়, তোমাদের লেখা টাইপের হয়, আর এগুলো তোমরা অনেক আগে থেকে পড়ে আসছো। হিস্টোরি, পলিটিক্যাল সায়েন্স, এগুলো 9-10-এ তোমরা সব কিছু পড়ে আসছো, 2-একটা টপিকস নতুন থাকতে পারে। নন মেজর সাবজেক্টগুলোও তোমরা মেজর সাবজেক্টের মতন কি করবে, পাড়ার নাম দিবে এবং
কোনো কবির বিভিন্ন কবিদের উক্তি থাকে, বিভিন্ন ধরো পলিটিক্যাল সায়েন্সে রাষ্ট্রবিজ্ঞানীদের বিভিন্ন উক্তি থাকে, একটাও মিস করবে না। 10 মার্কসের একটা কোশ্চেনের জন্য তুমি 4টা 5টা এরকম উক্তি দিবে। এই উক্তিগুলো একটা খাতায়, আলাদা খাতায় লিখে প্র্যাকটিস করবে। এর বিকল্প কিচ্ছু নেই। এই সালগুলা মুখস্থ করবে, কোনো যদি পরিসংখ্যান থাকে, কোনো যদি নাম্বারিং থাকে ওই নাম্বারগুলো দিবে, সালগুলা দিবে, সংখ্যা অনুপাত এইসব জিনিস কখনোই মিস করবে না। যেহেতু বাংলা এক্সাম, সেহেতু তোমাদের এগুলো দিয়ে একটা টিচার তোমাদের প্রতি আকৃষ্ট হবে এবং বুঝবে না এই স্টুডেন্টটা পড়ে আসছে, সে মার্কস পাওয়ার যোগ্য। তোমাদের এখানে মেইন টার্গেট স্যারদের ফোকাস গেইন করা, যে কীভাবে স্যাররা বুঝবে যে আমি পড়ে আসছি। তোমার খাতা দিয়ে তোমার বোঝাতে হবে যে না তুমি ভালো স্টুডেন্ট, তুমি পড়াশোনা করো। সেক্ষেত্রে তুমি পড়াশোনা কম করো আর বেশি করো, তোমার স্যার যেন বুঝতে পারে যে তুমি ভালো লিখেছো। এজন্য নন মেজরে অবশ্যই তোমরা কোটেশন ইউজ করবে। অনেক বইতে আমি জানি যে কোটেশন নেই, যে আপু এখন এখানে তো কোনো উক্তি নেই। তোমাদের একটু আগে যেভাবে বললাম যে এখন তো তোমাদের এআই এর যোগ, কোনো কিছু নেই, কোনো কিছু জানি না, কোনো কিছু পারি না, এই কথাটা খুবই তোমাদের কাছে এখন হাস্যকর, কারণ তোমাদের হাতের মুঠোয় এখন সব কিছু। তোমরা সার্চ করবে যে এখানে এটার সাথে সংশ্লিষ্ট যে উক্তিগুলো আছে, এই সংশ্লিষ্ট উক্তিগুলো আমাদেরকে দিন, তখন ওই উক্তিগুলো তোমরা বইয়ে লিখে রাখবে, এভাবে প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের নন মেজরে এ আসবে। এ প্লাস আসুক আর না আসুক এ আসবে। আর নন মেজরে এ পাওয়া মানে ফার্স্ট ক্লাসের জন্য অনেক কিছু, অনেক কিছু। এজন্য যে তোমাদের হাতে আছে এখন 2 মাস সময়, মানে 60 ডেজ। এর মধ্যে ধরো তুমি মেজরগুলোর জন্য তুমি 40 ডেজ রাখো, আর বাকি 20 দিন তুমি নন মেজরগুলো পড়ো। এখন কোন দিন পড়বা, কিভাবে পড়বা, এটা তো যার যার একান্তই ব্যক্তিগত বিষয়। এখনই খাতা কলম নিয়ে বসে পড়ো, তোমার নিজের সাথে বসে পড়ো। যেখানেই পড়ো না কেন, যাই পড়ো, তোমার নিজের যে একটা পার্সোনাল সময়, নিজের যে পড়াশোনা গোছানো, এই নিজের গোছানোটা নিজেরই গোছাতে হয়। আমি শুধু তোমাদের দিক নির্দেশনা দিতে পারবো যে কিভাবে কি করবে, কিন্তু তোমার নিজের কাজ তোমার নিজেরই করতে হবে। এজন্য তুমি এখন কি করবে, যে তুমি 40 ডেজ রাখো মেজর সাবজেক্টগুলোর জন্য এবং বাকি 20 ডেজ রাখো নন মেজর সাবজেক্টের জন্য। এখন আমি নন মেজরের সাবজেক্ট গেল, এখন আমি তোমাদের বলবো মেজর সাবজেক্টগুলো কিভাবে পড়বে। এখানে তো টপিক অনেক বেশি, কিভাবে কি পড়বে সেটা বলে দিচ্ছি। এখন মেজর সাবজেক্টগুলোর মধ্যে তোমাদের কি কি সাবজেক্ট আছে, পোয়েট্রি, প্রোজ, রিডিং স্কিল, রাইটিং স্কিল। পোয়েট্রি কবিতাগুলা, প্রোজে তোমার নন ফিকশন, ফিকশন আর একটা নোভেল আছে, রিডিং স্কিল আছে, রাইটিং স্কিল আছে। এখন তোমাদের টাইম হচ্ছে 40 ডেজ, কারণ 20 দিন তোমরা নন মেজরের জন্য আমি ধরে নিচ্ছি, তোমরা নন মেজরের মধ্যে 20 দিন তোমরা রেখে দিয়েছো। এখন 40 ডেজে কীভাবে এই মেজরগুলো করবে সেটা দেখছি। তোমাদের টোটাল পোয়েট্রিতে পয়েম আছে 17টা। এখানে তোমাদের কি বললাম, এই 17টা পয়েমের তোমার কি পড়তে হবে, বেসিক ক্লিয়ার করতে হবে। এখন আমি আমার ক্লাসে ইনশাআল্লাহ প্রত্যেকটা কবিতার আমি চেষ্টা করব, আল্লাহ যদি আমাকে শক্তি দেয়, প্রত্যেকটা কবিতার A to Z সব কিছু পড়ানোর, যেন প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা লাইন যেন আমার স্টুডেন্টরা যারা ক্লাসটা মনোযোগ দিয়ে করবে, লাইনটা দেখলেই বুঝতে পারে এই লাইনটার অর্থ কী, এই লাইনটা কী বুঝিয়েছে এবং ব্যাখ্যা করতে পারে। এজন্য তোমাদের কাজ হলো, ধরো আমি তোমাদের একটা ক্লাস করিয়ে দিলাম, যে এই কবিতাটা পড়িয়ে দিলাম, তোমরা বাসায় নেক্সট ডে সেই কবিতাটার মধ্যে বইয়ে যত কোশ্চেন থাকবে সবগুলো দেখবে, কোশ্চেনগুলো প্র্যাকটিস করবে, এবং আমি যেই নিয়মে তোমাদের ইম্পর্টেন্ট কোশ্চেনের অ্যান্সারগুলো লিখে দিচ্ছি, তোমরা সেই নিয়মটা ফলো করে বাকি অ্যান্সারগুলোও লিখে নেবে, ইম্পর্টেন্ট যদি তোমাদের কোনো কোশ্চেন মনে হয়। আর যদি কোনো কোশ্চেন কঠিন লাগে, না বুঝো, সাথে সাথে আমাকে জানাবে। এভাবে প্রত্যেকটা কবিতা শেষ করবে। প্রথমেই তুমি শেষ করবে, ধরো পোয়েট্রি থেকে 10টা কবিতা পড়লে। এখন এই পোয়েট্রির কবিতাগুলো কিন্তু রিডিং স্কিলও সেম কবিতা আসে, মাঝে মাঝে 2-1টা কবিতা, ধরো এই 17টা পয়েম তুমি যদি পড়ো, বাকি যদি 5-6টা পয়েম পড়ো, তাহলে রিডিং স্কিলে কমন আসবে। আর রিডিং স্কিলে তোমাদের পয়েমগুলো দেয়া থাকবে, তুমি যদি সিস্টেমগুলো জানো, যে কোনো আনসিন পয়েম আসলেও তুমি আনসার করতে পারবে। এজন্য আমি তোমাদের বলছি, বারবার একটা কথায় গুরুত্ব দিচ্ছি, বেসিক ক্লিয়ার। প্রথমে পোয়েট্রিটা পড়ো, পোয়েট্রিটা পড়লে রিডিং স্কিলের পার্ট সি, যেখানে 50 মার্কস থাকে, বেশি মার্কস থাকে, পার্ট সিটা কভার হয়ে যাবে। দুটা কাজ একসাথে হচ্ছে, পোয়েট্রিতে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো পড়ে ফেলবে, আর রিডিং স্কিলে যে সামারি, টোন, থিম সব কিছু পড়ে ফেলবে, তাহলে তোমার 2টা সাবজেক্ট একসাথে হয়ে যাচ্ছে। এখানে তুমি পোয়েট্রি আর রিডিং স্কিল
পোয়েট্রিতে যদি 17টা কবিতা 17 দিন দাও, আর রিডিং স্কিলে ধরো 6 দিন দিলে, বাকি ধরো তুমি 2-একটা কবিতা পড়লে, আর পার্ট এ আছে রিডিং স্কিলে, আর পার্ট এ পার্ট বিতে ধরো পার্ট এতে গ্রামার থাকে টুকটাক, আর পার্ট বি রিডিং স্কিলে পড়ার মতো আমি তেমন কিছু দেখি না। তোমাদের যদি কারো ইচ্ছা থাকে পড়বে, কারণ সেখানে সিন প্যাসেজ থাকে, সিন প্যাসেজ থেকে ইনস্ট্যান্টলি আনসার করা যায়, কারণ ছোট থেকে তোমরা সেটা করে আসছো, এটা তো পড়ার মতো কিছু নাই, তাই এটাকে টাইম দেওয়ার মতো আমি কিছু দেখছি না। বাকি তোমাদের পার্ট সিটা আর তোমাদের পোয়েট্রির পয়েমগুলো তোমরা একসাথে করে ফেলবে, এতে কি হবে 2টা টপিক একসাথে এক সময়ে হয়ে যাবে, তাহলে তোমাদের সময়টা বেঁচে গেল। তোমাদের 17 দিন আর ধরো 6 দিন, 23 দিন গেল, আরও তোমাদের সময় থাকে। বাকি দিনগুলো তুমি দিবে কিসে? প্রোজে এবং পোয়েট্রিতে। প্রোজ আমি তোমাদের কঠিন টপিকগুলোও একদম নন ফিকশনের যে কঠিন কঠিন লাইন একদম ধরে ধরে পড়িয়ে দিয়েছি, এবং ফিকশন পড়াবো, নোবেল পড়াবো। এক্ষেত্রে ধরো তুমি প্রোজে যদি ফিকশন নন ফিকশন যদি পড়া হয়ে থাকে বা পড়া নাও হয়ে থাকে, এখন থেকে স্টার্ট করলে সমস্যা নেই। আমার ফ্রি ক্লাসে যারা আছো ফ্রি ক্লাস করবে, আর যারা পেইড গ্রুপে আছো তারা তো সব কিছু পেয়ে যাবে ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। ফিকশন নন ফিকশন সব কিছু মিলিয়ে তুমি প্রোজে 10 দিন দাও, সমস্যা কী? 4টা ধরো ফিকশন তুমি 4 দিন সময় দিলে, 1 দিন বলতে কিন্তু অনেক সময় থাকে, কিন্তু কেউ যদি একদিনে আধা ঘন্টা পড়ো তাহলে তো কিছু করার নেই। এই 2টা মাস তোমরা যদি একটু কষ্ট করো তাহলে তোমাদের ফার্স্ট ক্লাসের রেজাল্ট কোনো ব্যাপার না। নোভেল আছে, নোভেল যদি তুমি পুরো নোভেলটা লাইন বাই লাইন পড়া কখনোই সম্ভব হবে না, মেন কাহিনীটা জেনে নিলে ইউটিউব থেকে বা মেন সামারিটা পড়ে নিলে তখন কি হবে, তখন সহজ হয়ে যাবে। 10 দিন সময় বরাদ্দ করো প্রোজের জন্য, কোন দিন কোন টপিক পড়বে একদম আইডেন্টিফাই করে তোমার নিজের মতো করে একটা রুটিন সাজাও। আর তোমরা অবশ্যই রুটিনটা করে আমাকে দেখাতে পারো, আমি অনেক বেশি খুশি হব যে আমি যেভাবে তোমাদের গাইডলাইন দিলাম তোমরা সেভাবে ফলো করে একটা রুটিন করলে। তারপর আসছে কি তোমাদের রাইটিং স্কিল। রাইটিং স্কিল কীভাবে কী করব? এই প্যারাগ্রাফ, এসে, লেটার, মেমো, প্রেস রিলিজ এগুলো তো ছোটোবেলা থেকে করে আসছো, শুধুমাত্র কয়েকটা টপিক নতুন, এবং ইনশাল্লাহ আমি প্রত্যেকটা টপিকের তোমাদের সিস্টেম দেখায় দিব, ফরম্যাট দেখায় দিব। এখানে জাস্ট ফরম্যাটটা 2-1বার প্র্যাকটিস করলেই হয়ে যাবে, এখানে তোমাদের বেশি সময় দেওয়ার মতো কিচ্ছু নাই। 1 উইক সময় দিলে রাইটিং স্কিলের জন্য এনাফ। এখানে তুমি শুধু যেই কোশ্চেনগুলো থাকবে, যেমন প্যারাগ্রাফ কাকে বলে, ব্রেন স্টর্মিং কী, এই ধরনের যে কোশ্চেনগুলো আছে ইতোমধ্যেই আমার ফ্রি ক্লাসে দেয়া আছে অলরেডি, এগুলো তোমরা করলে একদম ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। আমি নেক্সট আরও ক্লাস দেবো, এইসব সব টপিকেই ক্লাস দেবো। এভাবে তোমরা যদি পড়াশোনা করো, প্রত্যেকটা টপিক নিজের মতো করে সাজিয়ে নাও, এখন থেকে গুছিয়ে একটা প্রিপারেশন নেওয়ার চেষ্টা করো, তাহলে কোনো টপিকে তোমাদের কাছে নতুন লাগবে না, কোনো কষ্টই হবে না। প্রতিদিন অল্প অল্প করে পড়াশোনা করো, অ্যাটলিস্ট 2 আওয়ার্স টাইম দাও নিজের জন্য। সবাই ব্যস্ত, সব যার যার জায়গা থেকে এই সময়টাতে ব্যস্ত থাকো। অনার্স লেভেলে এসে পড়াশোনাটা অনেকটা বিলাসিতা হয়ে যায়, কিন্তু আমি বলবো যত যাই করো, ধরো তোমার ঘুমের সময় থেকে 2টা ঘন্টা তুমি তোমার পড়াশোনার জন্য দাও, তারপর প্রিপারেশন নাও ইনশাল্লাহ। যারা আছো তোমরা যদি এইভাবে যেখানেই পড়ো, আমি তোমাদেরকে বলবো নিজের পড়াশোনার বাইরে কিচ্ছু নেই। অনেকে অনেক হোমওয়ার্ক করছো, অনেক ফ্রি ক্লাস করছো, অনেক ভাইয়া আপুদের ক্লাস করছো, কিন্তু নিজে পড়ছো না। বিশ্বাস করো, নিজে পড়াশোনা না করলে কিচ্ছু হবে না। তোমার পড়াশোনার জন্য কি দরকার তুমি সেটা বুঝতে পারছো না। অনেক অভিজ্ঞ টিচার, কিন্তু তুমি তো আর ভালো করছো না, সেটা দেখার বিষয় না। তোমার কী দরকার, তুমি নিজেকে প্রশ্ন করো যে আমার ভালো রেজাল্ট করতে আমার কী দরকার। আমার সবার আগে দরকার বেসিক ক্লিয়ার। কোথায় আমার বেসিকটা একদম প্রপারলি ক্লিয়ার হবে এবং আমি সহজেই সব কিছু বুঝতে পারবো, কোথায় কোন ক্লাসটা করলে আমি ভালোভাবে কানেক্টেড হতে পারবো, আমার সমস্যাগুলো আমি সলভ করতে পারবো এবং নেক্সট টপিকে যেতে পারবো। তুমি নিজেকে কোয়েশ্চেন করো, তুমি অ্যান্সার পেয়ে যাবে। তারপর তুমি সেখানেই পড়ো, সেটা যেই হোক যেখানেই হোক, নিজের মতো করে পড়াশোনা গোছাও। তারপর খাতা প্রেজেন্টেশন কিভাবে করবে, এক্সাম দাও, সব কিছু করো, তাহলে দেখবে তুমি খুব সহজে একটা ভালো প্রস্তুতি নিতে পারবে। আমি আমার পেইড গ্রুপ রিসেন্টলি খুলেছি, অনেক স্টুডেন্ট ইতিমধ্যেই অ্যাড হয়েছে, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর অনেকেই ভাবছো যে হব নাকি হব না, তোমাদের উদ্দেশ্যে আমার কিছু কথা, সেটা হচ্ছে পেইড গ্রুপে আমরা প্রত্যেকটা টপিক লাইন বাই লাইন পড়াচ্ছি, প্রত্যেকটা লাইন পড়াচ্ছি। যার যেখানেই সমস্যা আমাকে যে কোনো মুহূর্তে তোমরা বলছো, সব কিছু সমাধান করে দিচ্ছি। দেন তোমাদের যে টপিকটা পড়াচ্ছি সেই টপিকে আমি এক্সাম নেওয়ার চেষ্টা করছি।
এক্সাম নিচ্ছে, তার কারণে তোমরা তোমাদের টাইম ম্যানেজমেন্ট শিখছো, খাতা প্রেজেন্টেশন শিখছো, এই জিনিসগুলো তোমরা প্লাস পয়েন্ট তোমরা পাচ্ছ। আর নেক্সট মান্থের প্ল্যানিং বলি, যারা পেড গ্রুপে আছো তোমাদের জন্য, নেক্সটে আমরা প্রথমে করব পোয়েট্রি থেকে। পোয়েট্রি তোমাদের 10টা কবিতা পড়াবো টানা। 10টা কবিতা পড়ালে তোমাদের রিডিং স্কিলও সেমভাবে 10টা পড়া হয়ে যাবে। দেন আমরা যাব রিডিং স্কিল বলো, রিডিং স্কিলে এর মাঝখানে আমি তোমাদের থিম, টোন সব কিছু সিস্টেম দেখাই দিব। তাহলে তোমরা অটোমেটিক্যালি 10টা কবিতার সিস্টেম শিখে গেলে তোমরা নিজেরাই বের করতে পারবে কোন কবিতার থিম কী, টোন কী, মুড কী, সব কিছু নিজে থেকে বের করবে। আমি তোমাদের সিস্টেম দেখাই দিব, তোমরা অ্যান্সার বের করবে। এখানে মুখস্থ করার কিচ্ছু নেই, মুখস্থ নির্ভর পড়াশোনা করলে হবে না, বুঝে বুঝে পড়াশোনা করো, সবাই মনোযোগ দিয়ে পড়াশোনা করো। আর তোমাদের যে কোনো কোশ্চেন থাকলে পেড গ্রুপ সম্পর্কে হোক, পড়াশোনা সম্পর্কে হোক, আমাকে অবশ্যই জানাবে। যে কোনো সময় আমি তোমাদের যে কোনো সমস্যায় সব সময় তোমাদের সাথে আছি। তোমরা সব কিছু আমাকে জানাবে, যে কোনো সমস্যায় আমাকে নক করবে, কোনো সমস্যা নেই। আর তোমাদের আমি যেভাবে গাইডলাইন দিলাম, তোমরা যদি এখনই এই 2 মাসের জন্য সময়টাকে একটা সুন্দর করে রুটিন করে ফেলো এবং আমাকে অবশ্যই শেয়ার করবে অথবা আমার গ্রুপে শেয়ার করবে যে আমার নেক্সট 2 মান্থ রুটিন আমি যেভাবে বলেছি সেভাবে, তাহলে আমি অনেক খুশি হব। আমি আশা করি তোমরা প্রত্যেকে নিজের সাথে বসবে এবং আমার কথা মতন 60 দিনের জন্য হোক আর 40 দিনের জন্য হোক একটা রুটিন করবে এবং আমাকে অবশ্যই দেখাবে। আজকের ক্লাস, আজকের গাইডলাইন এই পর্যন্তই থাক। আরও যে কোনো সমস্যা আমাকে জানাবে, অবশ্যই আমি তোমাদেরকে ভিডিও লেসনের মাধ্যমে সব কিছু শিখিয়ে দেব। আসসালামু আলাইকুম।